আচ্ছা দেবজিৎবাবু, আপনারা কি বাংলা বিরোধী পার্টি? হঠাৎ এরকম মনে হলো? কেন, তৃণমূল তো সবসময় অভিযোগ করছে। যে ভারত রাষ্ট্রের বিরোধিতা করা বা অন্য কিছু, তাহলে তাদের আমরা বিরোধিতা করেছি। কিন্তু দেবজিৎবাবু, বিজেপি নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে তো আমরা দেখেছি রাস্তা দাঁড়িয়ে বলতে যে নিরামিষ খাবেন, আমিষ খাবেন, নিরামিষ বিক্রি করবেন, আমিষ বিক্রি করবে, এগুলো তো আমরা তাকে বলতে শুনেছি। 2014 সাল 2 জন এমপি, 2019 সাল 18 জন এমপি, 2024 সাল 12 জন এমপি, কিন্তু প্রতিবারই আমরা মাত্র 2 জন করে প্রতিমন্ত্রী পাচ্ছি। তাহলে বিজেপি থেকে যে সমস্ত এমপিরা এখান থেকে নির্বাচিত হয়ে যাচ্ছে, তারা কি পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? 1, 2, মানুষ কিন্তু বিজেপিকে প্রচুর ভোট দিচ্ছে। বিজেপি কিন্তু কেন্দ্রীয় সরকারের পূর্ণমন্ত্রী কোনো বাঙালিকে করছে না। তাহলে বাংলা কি বঞ্চনা হচ্ছে না? কেন্দ্রের পূর্ণমন্ত্রী হলে যে সময় কেন্দ্রে দিতে হবে, সমস্ত রাজ্যে দিতে হবে, তার থেকে কিছুটা কম দেওয়া যায় রাষ্ট্রমন্ত্রী হলে। বাকি সময়টা সমস্ত আমাদের নেতা পশ্চিমবঙ্গের জন্য দেন। আমরা দেখেছি 2009 সালে যখন এখান থেকে মমতা ব্যানার্জি 19খানা এমপি নিয়ে গিয়েছিল ইউপি 2 সরকারে, তখন কিন্তু রেলমন্ত্রী হিসাবে প্রচুর কাজ করেছিল এবং বাংলার মানুষের মন জয় করে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে পরবর্তীকালে এসেছিল। তাহলে এই সুযোগটা বিজেপি কেন নিচ্ছে না? যে কাজ উনি করেছিলেন, প্রচুর জায়গায় ফিতে কেটেছিলেন, প্রচুর জায়গায় শিলান্যাস হয়েছিল, এমনকি এমন হয়ে গেল যে তার নাম হয়ে গেল শিলাবতী। স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি অবদান ছিল এই বাঙালিদের। কিন্তু বর্তমানে আমরা দেখি কোনো বাঙালি যখন অন্য কোনো স্টেটে যাচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলছে, তার উপরে কিন্তু অত্যাচার করা হচ্ছে এবং বাংলাদেশি বলে ট্রিট করা হচ্ছে। আপনি একজন বাঙালি হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেবজিৎবাবু, বিজেপির বিরুদ্ধে আর একটা মারাত্মক অভিযোগ আছে। কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার বাংলার টাকা কেন আটকে রেখেছে? টাকা কেন ছাড়ছে না? নিয়মটা হচ্ছে হিসেব দাও, টাকা নাও। সিঙ্গুরে কি আদৌ শিল্প হবে? অবশ্যই হবে। সর্ষে শিল্প হবে না? প্রধানমন্ত্রী তো কিছু বললেন না। লজিস্টিক হাব বানাবেন। বাংলার যুবসাথী, এই যুবসাথী নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কি? বিজেপির সরকার এলে ভাতা নয়, চাকরির ব্যবস্থা করা হবে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের বক্তব্য কী? এবং রিসেন্টলি আমরা দেখলাম 500 টাকা করে বাড়ানোও হয়েছে। 50 টাকা পার ডেতে যে কোনো তৃণমূলের লোককে বলুন সংসার চালাতে। দেবজিৎবাবু, সামনেই ভোট, এই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে আপনাদের বক্তব্য কী? আপনাদের পলিসি কী আছে? উন্নয়ন। দুর্নীতি নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কী? যেখানে আমরা দেখব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো ডাকবে, 8 ঘন্টা 10 ঘন্টা ভেতরে থাকবে, তারপরে বেরিয়ে এসে আপনাদেরকে তীব্র আক্রমণ করবে। এইটাই কি আপনাদের সর্বোচ্চ পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে? নোটবন্দি করলেন, সবাই লাইনে দাঁড়ালো। তারপরে আধার, সবাই লাইনে দাঁড়ালো। তারপরে দেখলাম লিঙ্ক করতে হবে গ্যাসের সাথে, প্যান কার্ডের সাথে, লাইনে দাঁড় করালেন। এখন আবার এসআইআর লাইন চলছে। আপনারা কি দেশের মানুষকে লাইনে দাঁড় করাতে খুব পছন্দ করেন? এই অনুষ্ঠানটি নিবেদন করছে বিনা পানি ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কৃষ্ণনগর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা। আজকে টক বাংলা অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রী দেবজিৎ সরকারকে। প্রথমে দেবজিৎবাবুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ, নমস্কার। দেবজিৎবাবু, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব, আপনি পলিটিক্সে কীভাবে এসেছিলেন এবং আপনার পলিটিক্যাল গুরু কে ছিল? দুটো জিনিস বলি, যে পলিটিক্সে আমি আসবো বা রাজনীতি করব এরকম কোনো ভাবনা আমার কোনোদিনই ছিল না। আমি সেই অর্থে আমার বাড়িতেও কোনো রকম রাজনৈতিক হাওয়া বইতো এরকম কোনো বিষয় নয়। মানে আমার কোনো পলিটিক্যাল লিগেসিও নেই। অনেকের থাকেন, বাবা মা বা কেউ, আমার সেরকম কিছু নেই। অন্তত বাবার দিক থেকে বা মায়ের দিক থেকে সেরকম কিছু নেই। আমার ঠাকুরদা ফরিদপুরে যখন থাকতেন সেই সময় তিনি অনুশীলন সমিতি বা এবং কংগ্রেস দুটোই তখন একসঙ্গেই করা যেত এবং দুটো একই রকম মতন হতো, তো তার সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে দেশভাগের পরে নভেম্বর মাস 47 নভেম্বরে যখন ওপার থেকে এপারে চলে আসতে হয়, তারপরে আর এখানে এসে সেরকমভাবে রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন না। রাজনীতি সচেতন ছিলেন, কেন বাড়িতে বইপত্র আসতো। আমার মা লাইব্রেরিয়ান ছিলেন, রিটায়ার করেছেন, তো সুতরাং সেই জন্য
পড়াশুনোটা ছিল, কিন্তু রাজনীতি করব বা রাজনৈতিক বক্তব্য রাখবো এরম কোনোদিন আমি ভাবিনি। যেটা হয়েছিল 2012 সালে আমি একটি সামাজিক সংগঠন থেকে আমাকে মানে একটা সিদ্ধান্ত হয় যে আমি রাজনীতি করব। সেই 2012 সালের সিদ্ধান্ত। 2012-তে আমি বিজেপি জয়েন করি। আমি বিজেপি ছাড়া আমি আর কোনোদিন কোনো রকম কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম না। ফলত বাকি কোনো সংগঠনের বিচারধারা বা সেই বিচারধারার সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার কোনো সুযোগ আমার জীবনে কোনো দিন আসেনি। আমি কোনো দিন কোনো অন্য রাজনৈতিক বিচারধারার ছাত্র সংগঠনও করি। ফলত আমি বিদ্যার্থী পরিষদ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছি আমার কলেজ জীবনে। উচ্চ মাধ্যমিকের পর থেকেই, উচ্চ মাধ্যমিক কলেজে ছিল না, স্কুলে ছিল, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল কলকাতা। সেই সময় থেকে আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। তারপরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পেয়েছি। রাজ্য স্তরের দায়িত্ব আমার ছিল, ওইটুকুই। কিন্তু সেটা তো রাজনৈতিক, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তো আর রাজনৈতিক সংগঠন নয়। তারা রাজনৈতিকভাবে ছাত্র সংগঠনে বিশ্বাসও করে না, বা ছাত্র সংগঠন একটা রাজনৈতিক দলের মতানুসারী হবে সরাসরিভাবে, তাদের কন্ট্রোলে থাকবে, যেটা কিনা অ্যাংলো স্যাকশন স্কুল অফ লজে বা স্কুল অফ পল সায়েন্স যেটা মেনে চলা হয়, যে সবার একটা রাজনৈতিক দল থাকবে, তার বিভিন্ন অক্টোপাসের বাহুর মতন তার বিভিন্ন সংগঠন থাকবে, অর্গানাইজেশন থাকবে, ফ্রন্টাল অর্গানাইজেশন, যারা কিনা তাদের মতটাকে সমাজে চারিয়ে দেবেন। আমাদের চিন্তা একটু অন্যরকম, যে সব পলিটিক্সে কেউ যেতে পারে, কেউ নাও যেতে পারে, কিন্তু একটা বিচারধারা একটা পরিষ্কার জায়গায় থাকতে হবে। যার যেটা সমস্যা সে সেটাকে অ্যাড্রেস করবে, সেই স্তরের লোকেরা বা সেই ক্ষেত্রের লোকেরা। আমরা ক্ষেত্র বলতে কিরম বলি, ছাত্রদের একটা ক্ষেত্র, তারা ছাত্রদের সমস্যা ছাত্ররাই বুঝবেন। 69 বছরের ছাত্রনেতা, যেটা বহু জায়গায় আমরা দেখেছি, কিংবা অশীতিপর বৃদ্ধ তিনিও ছাত্রনেতা, মানে এগুলো বোধহয় যায় না। আমরা এখানে জোর করে চালু করিয়েছি অ্যাংলো স্যাকশন স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স সিস্টেমে, যে ইউরোপিয়ান সিস্টেমে এসব তখন ছিল, এখন ইউরোপও বদলাচ্ছে। তো এখন আমাদের মতন করেই ভাবছি। যাই হোক, তো 12 সালে গেলাম 6 নম্বর মুরলী ধর্ষণ ইয়েতে, সেখান থেকে আজকে অবধি ওখানেই আছি, হৃদয় দপ্তর বদলায়নি। পলিটিক্যাল গুরু সেই অর্থে কেউ ছিলেন না। আমি যখন প্রথম দপ্তরে যাই, সেই সময় ছিলেন হচ্ছেন রাহুল সিনহা, তখন রাজ্যের সভাপতি ছিলেন। তারপরে তার কিছু দিন পরে মাননীয় দিলীপ দা তখন রাজ্য সভাপতি হন। তার কিছুদিন পরে তখন মানে রাহুলদার সময় আমি ছিলাম হচ্ছে আমাদের যে লিগাল ডিপার্টমেন্ট তখন সেল ছিল, সেই লিগাল সেলের প্রথম আমি রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলাম। তারপরে রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই। তারপরে যুবর আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। তারপরে স্টেট এক্সিকিউটিভ কমিটির মেম্বার থেকে আমি স্টেট সেক্রেটারি হই। স্টেট সেক্রেটারি অবধি থাকাকালীন আমি মাননীয় রাহুল সিনহার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তারপরে দিলীপ দা সভাপতি হলেন। দিলীপ দা সভাপতি হওয়ার পরে আমি প্রথমে যুবর ভাইস প্রেসিডেন্ট হই, সহসভাপতি রাজ্যের। তার কিছুদিন পরে আমি রাজ্যের সভাপতি হই, রাজ্যের মানে যুব সভাপতি। তো এই অবধি ছিল দিলীপ দার সময়। এর সময় আমাদের তারপরে মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার আমাদের রাজ্যের সভাপতি হন। সেই সময় আমি একটি জোনের দায়িত্ব পাই, কলকাতা জোন, বেশ কিছু বিধানসভা নিয়ে। তখন মেন পার্টির সঙ্গেই কাজ করা শুরু হয়। যুবর বাইরে চলে আসি, সদস্য হই, পার্টির রাজ্য কমিটির সদস্য হই। আর তারপরে এখন অফিসিয়াল চিফ স্পোক্সপারসন টু স্টেট বিজেপি ওয়েস্ট বেঙ্গল। এই আমার রাজনৈতিক যাত্রা। আচ্ছা দেবজিৎবাবু, আপনারা কি বাংলা বিরোধী পার্টি? হঠাৎ এরকম মনে হলো কেন? তৃণমূল তো সবসময় অভিযোগ করছে। দেখুন, তৃণমূলের লোকেরা অনেক সময় অনেক কথা বলেন। তৃণমূলের স্কেল নিয়ে যদি মাপতে যাওয়া হয়, তাহলে লিটার মাপতে হবে, মিটার দিয়ে এরকম অবস্থা হবে। যে পার্টিটা শুরুই হলো বা যে বিচারধারাটা শুরুই হলো একজন বাঙালির দ্বারা,
যে বিচারধারা শুরু হলো বাংলার বাঙালিকে বাঁচানোর রাস্তা দিয়ে হেঁটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি কিনা আদ্যন্ত একজন বাঙালি, যে বিচারধারার সঙ্গে যুক্ত হলেন আমাদের বহু লোক, তারা বাঙালি, আদ্যপান্ত বাঙালি। এই বাঙালির সঙ্গে যুক্ত বাঙালির যে সংগঠন, সেই বাঙালির সংগঠন এবং সর্বভারতীয় সংগঠন তৈরি হলো। দুর্ভাগ্যের বিষয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় সর্বভারতীয় আন্দোলনের সঙ্গে বেশি যুক্ত হয়ে পড়লেন। তারপরে আমাদের জনতা পার্টির সময় এলো, জনসংঘ মার্চ করে গেল জনতা পার্টির সঙ্গে। তারপরে আবার ভারতীয় জনতা পার্টি আত্মপ্রকাশ করলো 1980 সালে। তারপর থেকে যা যা হয়েছে আপনারা কোথায় দেখাতে পারবেন যে বিজেপি বাঙালি বিরোধী একটি দল? একটি সর্বভারতীয় পার্টিতে সাধারণত নেতা কর্মী তারা সব ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকেই আসবেন, তত রাশিয়া কিংবা জার্মানি থেকে আসবেন না। আর এটাও গণতন্ত্রে বাঞ্ছনীয় নয় যে বাঙালি মাত্রই তিনি বিজেপি করবেন, বিরোধীও থাকবেন। কিন্তু আমি আপনাদের দেখাতে পারি বিভিন্ন সময় বাংলা এবং বাঙালির যে অস্মিতা, যে সংস্কৃতি, যে বিভিন্ন ক্ষেত্রে বাংলা ছড়িয়ে থাকা, সেগুলো আপনারা দেখবেন যে বাংলার সঙ্গেই সম্পৃক্ত। আমি উদাহরণ দিই। প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির এমন কোনো সত্র নেই 80 সাল থেকে যেখানে কিনা বন্দে মাতরম গীত দিয়ে শুরু হয়নি। বন্দে মাতরম কি কোনো হরিয়ানার লোক লিখেছিলেন, তামিলনাড়ুর লোক লিখেছিলেন? তা তো নয়, বাঙালি লিখেছিলেন। যদি বাঙালি বিরোধী হতাম, আমাদের পার্টির যদি এরকম কোনো কিছু থাকতো, তাহলে তো অনেক কিছু করা যেত। আচ্ছা ঠিক আছে, বন্দে মাতরম একটা প্লেন ম্যাটার, সবাইকেই মানে যারা বিদেশি জিনিসকে নিজেদের বিচারধারা বলে মনে করেন তারা ছাড়া ভারতবর্ষের কংগ্রেসও মানে চলুন, ঠিক আছে। প্রত্যেকটা জায়গাতে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি থাকে। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো বিজেপি অফিসে দরজা ঠেলে ঢুকুন, জল করছেন শ্যামাপ্রসাদের মুখ। শ্যামাপ্রসাদের অন্যরকম মুখ নয়, একদম যে মুখ শ্যামাপ্রসাদের বাড়িতে চলে যান কলকাতায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবয়ব আছে সেই অবয়ব আপনি দেখতে পাবেন যে কোনো প্রান্তে, সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে নাগাল্যান্ড, যেখানে আপনি যাবেন সর্বত্র এক। তো এরপরে বলবেন আচ্ছা চলুন, সেটা না হয় মানতে হয়, একটা সিম্বলাইজড ব্যাপার। অবন ঠাকুরের আঁকা ভারত মাতা, যেটা 4টি হাত যেটা আঁকা হয়েছিল, অবন ঠাকুরের সঙ্গে তো আমাদের কোনো রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। বিজেপিকে ভোট দিন কোনো দিন বলেননি, কিংবা বাজপেয়ীজি কিংবা শ্যামাপ্রসাদ সম্বন্ধে কোনো ভোট দেওয়া নিয়ে কোনো তো ব্যাপার ছিল না। কিন্তু সেই ভারত মাতার কল্পনা, ভারত মাতার যে কথা, সেটা আমাদের বিচার পরিবারের সবাই মানেন, বিজেপির লোকেরাও মানেন। তাহলে আমরা কোথায় বাঙালি বিরোধিতা করলাম? একটা জিনিস চালিয়ে দেওয়া হয়, এই বিজেপি এলে না মাছ ভাত খেতে দেওয়া হবে না। দেখুন, আমরা মনে করি খাদ্যাভ্যাস যার যার তার তার, উপাসনা পদ্ধতিও তাই। শুধু একটা জিনিস থাকা উচিত, ভারতীয়ত্ব, দেশ সবার আগে। আপনি বিভিন্ন জায়গায় কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। আমাদের দেশে বহুত্ববাদের সাধনা করা হয়। বহুত্ববাদ বিষয়টা যদি সারা পৃথিবীতে কোথাও টিকে থাকে তাহলে সেই ভারতেই টিকে আছে। বাকি সব জায়গায় যে কোনো বিষয়ে যদি আলোচনা হয় তাহলে বহুত্ববাদ ছোট করে আনা হয়েছে। কিন্তু এখানে বহুত্ববাদের যে সাধনা হয় তাতে বিজেপি সব থেকে এগিয়ে। আপনি দেখুন, কেউ এক কোপে কাটা পাঁঠার মাংস যদি খান, তিনিও ভারতীয়। যিনি মুসুর ডালকে মনে করেন যে ওটা আমিষ, তিনিও ভারতীয়। কেউ যদি উত্তর দিকে মুখ করে পুজো করেন, তিনিও ভারতীয়। পশ্চিম বা পূর্বেও কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি এটা মনে করেন যে তার কাজ হচ্ছে ভারত রাষ্ট্রের বিরোধিতা করা বা অন্য কিছু, তাহলে তাদের আমরা বিরোধিতা করেছি। সে বাঙালি হন কিংবা কাশ্মীরি হন, আমরা সেটার বিরোধিতা করেছি। কিন্তু দেবজিৎবাবু, বিজেপি নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে তো আমরা দেখেছি রাস্তা দাঁড়িয়ে বলতে যে নিরামিষ খাবেন, আমিষ খাবেন, নিরামিষ বিক্রি করবেন, আমিষ বিক্রি করবে, এগুলো তো আমরা তাকে বলতে শুনেছি। না, আমার যেটা মনে হয়েছে, যেটা আমাদের দৃশ্যমানতায় যেটা এসেছে, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়। ধরুন এখানেও আছে, আপনি কৃষ্ণনগরের এখানে বসে আমরা কথা বলছি,
আজকে ধরুন যখন রাস উৎসব হচ্ছে সেই সময় যদি কেউ চিকেন নাগেটস বিক্রি করে সেটা তো খারাপভাবে যাবে, সেটা একটা বাজে উপমা তৈরি করে এবং কিছু লোকের আস্থায় আঘাত আনে। ঠিক একই রকম ধরুন যদি রথের সময়, রথের মেলা, সেখানে যদি অন্য রকমের, আমি খাদ্যাভ্যাসকে আমি বলছি না, কিন্তু একদম মন্দিরের মধ্যে বা রথের সামনে যদি হরির লুটের বদলে অন্য মানে বাতাসার বদলে অন্য কিছু যদি দেওয়া হয় আমিষ জিনিস, তাহলে যারা এতে আস্থা রাখেন তাদের আস্থায় আঘাত রাখছে। যে যার মতন খাবেন, বাইরে খাবেন, যেখানে ইচ্ছে খাবেন, কিন্তু কিছু জায়গা। আচ্ছা, বিজেপির কথা কেন বলছেন? আপনি যদি চলে যান পণ্ডিত মদন মোহন শাস্ত্রীর সময়, হরিদ্বারে কোনো মাছ মাংস খাওয়া যায় না, বিজেপি নিয়ম করেছে। মদন মোহন মালব্য নিয়ম করেছেন। মদন মোহন মালব্য প্রথম বলেন যে মানে এই নিয়মের জন্য তিনি বলেছেন গোরক্ষা, বিজেপি শুরু করেছে? মোটেই না, এটা চলে আসছে। কংগ্রেসের বহু বড় বড় নেতা এই নিয়ে আন্দোলন করেছেন, গোরক্ষা সমিতি কংগ্রেসের লোকেরাই করেছেন। আমরা শুধু সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছি এবং আমরা সেইগুলোকে মান্যতা দিয়েছি। ভারতীয় জনতা পার্টি তো ভারতের জনতার, ভারতে যে জনতা থাকে তাদের। আমরা তো বলতে পারবো না যে স্ট্যালিনগ্রাড কিংবা লেনিনগ্রাডের লোকেরা যেটা ভাবেন সেটা আমাদের এখানে চাপিয়ে দিতে হবে, বা পিকিংয়ের লোকেদের কথা আমাদের এখানে বসে ভাবতে হবে। আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এস্কিমো বা আলাস্কা কিংবা বেদুইনদের কথা ভেবে আমাদের এই দেশ চলবে না। এই দেশের লোকেদের কথা ভেবে, এই দেশেদের লোকেদের কথায় আমাদের চলতে হবে। এটা ভেবেই আমাদের এই সংগঠন, রাজনৈতিকভাবে আমরা এগোচ্ছি। দেবজিৎবাবু, একটা জিনিস আমাকে ক্লিয়ারলি বলুন, 2014 সাল 2 জন এমপি, 2019 সাল 18 জন এমপি, 2024 সাল 12 জন এমপি, কিন্তু প্রতিবারই আমরা মাত্র 2 জন করে প্রতিমন্ত্রী পাচ্ছি। তাহলে বিজেপি থেকে যে সমস্ত এমপিরা এখান থেকে নির্বাচিত হয়ে যাচ্ছে তারা কি পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? 1, 2, মানুষ কিন্তু বিজেপিকে প্রচুর ভোট দিচ্ছে। বিজেপি কিন্তু কেন্দ্রীয় সরকারের পূর্ণমন্ত্রী কোনো বাঙালিকে করছে না। তাহলে বাংলা কি বঞ্চনা হচ্ছে না? না না, বঞ্চনা মনে করছি না। প্রথম কথা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে থাকা বিভিন্ন মানুষদের এক জায়গায় আনার দরকার। দ্বিতীয়ত, পূর্ণ মন্ত্রিত্ব পেলে তার একটা আলাদা চাপ থাকে। আমাদের লক্ষ্য যে এই বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে, রাজ্যবাসীকে 15 বছর ধরে, 11-র পর থেকে যে সংঘাত, আমি বলছি না তার আগে সংঘাত ছিল না, যথেষ্টই ছিল, কিন্তু 11-র পর থেকে যে সংঘাতের মুখোমুখি পশ্চিমবাংলার মানুষকে হতে হয়েছে, সেটাকে যদি আপনি দেখেন, সেখান থেকে মুক্তি দেওয়াটাই আশু কর্তব্য। কেন্দ্রের পূর্ণমন্ত্রী হলে যে সময় কেন্দ্রে দিতে হবে, সমস্ত রাজ্যে দিতে হবে, তার থেকে কিছুটা কম দেওয়া যায় রাষ্ট্রমন্ত্রী হলে। বাকি সময়টা সমস্ত আমাদের নেতা পশ্চিমবঙ্গের জন্য দেন। আমাদের এই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। দেখুন, আমার ঘরে আলো নেই, আমি জগৎকে আলো দেখাতে চলেছি, তার থেকে বড় সেটা একটা গোলমেলে ব্যাপার। আপনারা দেখুন, যেখানে এরকম পরিস্থিতি, আর এ তো ভূভারতে কোথাও নেই। গত 2021 নির্বাচনের পরে 250 লোক আমাদের মারা গেলেন, রাজনৈতিকভাবে খুন হয়ে গেলেন। প্রায় 1200-র মতন মহিলার উপরে পৈশাচিক নিরবিচ্ছিন্ন অত্যাচার হয়েছে। আপনি মানে বললে মাথা ছোট হয়ে যাবে, হেঁট হয়ে যাবে বাঙালির, উঁচু মাথা হেঁট হবে। কীরকম আমি আপনাকে বলছি যে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কিছু আমাদের কাছে খবর এসেছে, আমরা নিজেরাও সেটা দেখেছি, ভুক্তভোগী, যে মেয়েদেরকে বিবস্ত্র করে আমবাগানে, বাঁশবাগানে হাঁটানো হয়েছে। কেউ কিন্তু গায়ে হাত দেয়নি, হাত বহু জায়গায় দিয়েছে, কিন্তু 2 জায়গায় এরকম হয়েছে। কি বিভৎসতা! আত্মসম্মান পুরোপুরি শূন্যে পাঠিয়ে দেওয়া হলো। হরিণডাঙ্গা, ডায়মন্ড হারবার, আমি নাম করে বলছি জায়গা, সেখানে ডায়মন্ড মডেল, সেখানে প্রায় 600 বাড়ি বুলডোজার দিয়ে, জেসিবি দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগে শান্তিপুর এলাকা থেকে কয়েকদিন আগেই, খুব ভেরি রিসেন্ট, একটি মেয়ে ছাত্রী, তিনি একটি লাইভ করেছেন যে আমাকে এরকম জোর করে বিয়েতে উঠতে বলেছে কলেজের দাদা, এবং সেটা নিশ্চিতভাবে ওই দলেরই লোক। তো ভাবুন, উনি তো বিজেপি করেন না, কেউ বলতে পারবেন না উনি বিজেপি করেন, আমি জানি না তিনি করেন কি করেন না, কিন্তু এই আর্তনাদ যখন পশ্চিমবঙ্গের সবকটা জায়গা থেকে অনুরণিত হচ্ছে, তখন দিল্লিতে গিয়ে পূর্ণমন্ত্রীর হয়ে সারা ভারতের মানুষের জন্য কাজ করাটা একটু লাক্সারি হয়ে যায়। সেই জন্য আমরা মনে করি, আমাদের দল মনে করে যে দিল্লির সঙ্গে যোগাযোগ, পশ্চিমবঙ্গের সমস্যাকে দিল্লিতে পৌঁছানো,
শুধু দলীয়ভাবে নয়, সরকারের অঙ্গ হিসেবে মন্ত্রিত্বে থেকে পৌঁছানোর জন্য রাষ্ট্রমন্ত্রিত্ব বা রাষ্ট্রমন্ত্রী হিসেবে সেখানে কাজ করা সমস্যা। দেখুন আমাদের এই যে রেল লাইন, রাস্তা, এগুলোর জন্য বিভিন্ন সময় আমাদের কেন্দ্রীয় মন্ত্রিত্বে মানে রাষ্ট্রমন্ত্রী হিসেবে যারা ছিলেন তারা বলছেন, কিন্তু বাকি পূর্ণ মন্ত্রিত্ব হলে যে সময়টা ওনারা দিল্লিতে থেকে বাকি রাজ্যগুলোর জন্য দিতে হতো, তাহলে ডিস্ট্রিবিউটেড হয়ে যেত। সেটাকে ফোকাস করা হচ্ছে পশ্চিমবঙ্গে। দেবজিৎবাবু, এখানেও আমার দুটো প্রশ্ন আছে। এক, আপনি বলছেন যে পূর্ণমন্ত্রী হলে চাপ, তাহলে আপনি কি বলছেন যারা বিজেপি থেকে এখানে নির্বাচিত হয়ে যাচ্ছে তারা কি চাপ নিতে ব্যর্থ? দুই, আমরা দেখেছি 2009 সালে যখন এখান থেকে মমতা ব্যানার্জি 19খানা এমপি নিয়ে গিয়েছিল ইউপি 2 সরকারে, তখন কিন্তু রেলমন্ত্রী হিসাবে প্রচুর কাজ করেছিল এবং বাংলার মানুষের মন জয় করে কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে পরবর্তীকালে এসেছিল। তাহলে এই সুযোগটা বিজেপি কেন নিচ্ছে না? প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার আগে দ্বিতীয় প্রশ্নটা উত্তর দিই, যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে বাংলার মানুষের জন্য কাজ করে মানুষের মন জয় করেছিলেন। যে কাজ উনি করেছিলেন সেটা শুরু করেছিলেন, প্রচুর জায়গায় ফিতে কেটেছিলেন, প্রচুর জায়গায় শিলান্যাস হয়েছিল, এমনকি এমন হয়ে গেল যে তার নাম হয়ে গেল শিলাবতী। যেখানেই শিলা, এত পাথর প্রস্তর যুগেও কেউ দেখেনি, চতুর্দিকে পাথর। তো সেই পাথর জমা হতে হতে মানুষের মনে আকাঙ্ক্ষা তৈরি হলো। তার কারণ তার আগে মানুষ কি দেখেছে 34 বছর ধরে? 34 বছর ধরে শুধু দেখেছে যে নিপীড়িত হওয়াটা একটা উঁচু জিনিস। রেন অ্যান্ড মার্টিনের যে গ্রামার বই, ট্রান্সলেশন বই, তাতে আমরা ছোটোবেলায় পড়তাম, তিনি গরিব কিন্তু সৎ। তারপরে তার কি একটা ভার্সন বেরোলো, আমার কাছে সে বইটা এখনো আছে, তিনি গরিব হইলেও সৎ, হি ইজ পোর বাট অনেস্ট। বামেরা সেটাকে করে দিলেন, একটা কমা বসিয়ে দিয়েছিলেন, তিনি গরিব কমা তাই তিনি সৎ। 60s থেকে আমাদের যত সিনেমা, যত গল্প, যত গান, উত্তম সুচিত্রার সবথেকে বড়, যদি আপনি সেলুলয়েডের জায়গায় দেখেন, সেখানেও দেখবেন 99% সিনেমায় উত্তমবাবু অভিনয় করছেন বা নায়ক অভিনয় করছেন একজন গরিব মানুষের হয়ে, লক্ষ্মী ছাড়া হতভাগ্য একটা পরিস্থিতি, যিনি কিনা বালি থেকে, মানে বড় লোকের লোক হলেও তাকে বাড়ি থেকে পালাতে হয়, লোকের বাড়িতে ড্রাইভারি করতে হয়, এবং কষ্টশিষ্টের পরে অনেক কিছুর পরেও তিনি বড়লোক নন্দিনীর একজনের মন জয় করেন। এবং এটাই তখনকার সিস্টেম ছিল, মানে তুমি যদি বড় কেউ হতে চাও তাহলে তোমাকে, এবং তুমি যদি সৎ হতে চাও, অনেস্টির পরাকাষ্ঠা হচ্ছে দরিদ্র হওয়া। দারিদ্র, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, এইসব চলতো আর কি। তো সেইখানে দাঁড়িয়ে হঠাৎ মানুষ দেখলেই কী রে বাবা, পশ্চিমবঙ্গের মানুষ তো অবাক। পশ্চিমবঙ্গের সবাই দেখছেন, তখন সেই সময় খুব যাতায়াত শুরু হয়েছিল 80s পর থেকে, মিড 80s থেকে, ভেলোর, তামিলনাড়ু, কেরল, সবাই যাচ্ছেন। মানে তখন থেকে পলায়ন শুরু হয়েছে বিভিন্ন কারণে। পড়াশুনোটা অতটা না হলেও প্রধান কারণ ছিল স্বাস্থ্য। কারুর ফোঁড়া হলেও তিনি এখানে সর্বশান্ত হওয়ার আগে একবার ভেলোরে দেখাতে যেতেন, বাকি অসুখের কথা তো ছেড়েই দিন। তার সঙ্গে কিছুদিন পরেই যোগ হয়ে গেল হচ্ছে লেখাপড়া। আপনি কম্পিউটার শিখতে পারবেন না, বামেরা আন্দোলন করে কম্পিউটার বন্ধ করে দিয়েছিল স্ট্যান্ডার্ড চার্টারে। পলায়ন, সঙ্গে সঙ্গে কম্পিউটারের লোকজন চলে গেল, যেটা এখানকার সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া তো ওয়েস্ট বেঙ্গলে হওয়ার কথা, সেটাও পালিয়ে চলে গেল হচ্ছে দক্ষিণ ভারতে, তারপরে চলে গেল নয়ডায় উত্তর ভারতে, মানে এখন আপনার হরিয়ানাতে। সেখানে বড় বড় শহর তৈরি হতে রইল। ছেলেরা মেয়েরা সব গিয়ে দেখলো, আরে বাবাই কি কাণ্ড, এরমও হয়। ব্যাঙ্গালোর তখন ব্যাঙ্গালোরই ছিল, ব্যাঙ্গালুরু তখনও হয়নি। কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে ছেলেমেয়েরা আর ফিরতে চাইছিল না। সেই সময় পাশাপাশি শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে একটা সিস্টেম তৈরি হলো, গোল্ডেন চতুর্ভুজ, সারা ভারতের সঙ্গে কানেকশান তৈরি হয়ে গেল। তখন মানুষের যাতায়াত সহজ হলো। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থেকে প্রচুর কিছু এইরকম জিনিসপত্র আনলেন, যেগুলো কিনা দেখতে শুনতে ভালো, কিছু ক্ষেত্রে এগোনোও যায়। কেননা একজন মন্ত্রী তো পুরোটা করেন না, কিছুটা ব্যুরোক্রেসির কিছু সমর্থনও লাগে, এবং মন্ত্রিসভা সবথেকে ক্যাবিনেটের সমর্থন লাগে, প্রধানমন্ত্রীর সমর্থন লাগে। সেই সময় রেল বাজেটটাই পুরো আলাদা হতো, এখনের মতন একসঙ্গে হতো না। ফলে সেই সময়টাকে উনি পেয়েছেন। যে সময় তিনি পেয়েছেন সেই সময় তিনি করার চেষ্টা মন থেকে করেছেন কিংবা কাগজে কলমে করেছেন, মানুষ দেখেছে, উৎসাহিত হয়েছে,
কিন্তু কোন প্রকল্প শেষ হয়েছে? আমাকে একটা প্রকল্প দেখান। একটা প্রথিতযশা শিল্প গোষ্ঠী আছেন, তাদের নাকি বাড়ির নিয়ম আছে যে তাদের কোনো স্থাপত্য সেটাকে কমপ্লিট করা যায় না। তাদের মন্দির টন্দির তারা যাই তৈরি করেন সেগুলোকে মাঝে মাঝে ভেঙে আবার রোজ ঠিক করেন। তো মমতা দেবীরও তো তাই, কোনো কিছুই তো শেষ হচ্ছে না। একটা কিছুতে শেষ হবে। কাচ্চি মাটি দেখবি আয়, এই প্রকল্প কতদিন চলবে সেটা আমাদেরকে পীড়া দেয়। এটা গেল প্রথম। তাহলে জনমোহিনী হওয়া আর জনগণের সত্যি সত্যি উপকার করা বা জনগণের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিছু সামনে রাখা, যেটা বছর বছর পরও মানুষ ব্যবহার করতে পারে। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, আপনাদের কৃষ্ণনগর রেল স্টেশন কতদিন আগে তৈরি হয়েছে, মানুষ ব্যবহার করছে। দিস ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যে ডেভেলপমেন্ট সাস্টেনেবল, যুগ যুগান্তর পরও দাঁড়িয়ে আছে। কিন্তু তারপরে যেসব এই যে আমঘাটা অবধি রেল এগিয়েছে, তারপরে এগোতে পারছে না নাকি মসজিদ বসে আছে বলে এগোবে শুনছি। তো এই যে এগোবে এবং এগোবেই, এই যে এগোবে এর জন্য প্রচেষ্টা লাগে এবং কিছুটা সময়ও লাগে, মানুষের আশীর্বাদও লাগে। আশীর্বাদ ছাড়া তো হবে না। তো এই হচ্ছে ঘটনা, কারণ ভোটে তো জিততে হবে। বাকি রইল দ্বিতীয় প্রশ্ন, যে তাহলে কি ওনারা অপারগ? কোথায় অপারগ? যদি এরকম করতে করতে ছেড়ে দেওয়া হয়, মাঝ রাস্তায় যদি চলে আসতে হয়, তাহলে তো মুশকিল। যে অদ্ভুত রকমের গহ্বর তৈরি করেছেন, রাদার কৃষ্ণ গহ্বর তৈরি করেছেন 34 বছরের বামেরা, এবং 15 বছর ধরে যে কাজ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল করে গেল, সেটাকে বুঝিয়ে প্রথমে সমান জায়গায় আনতেই সময় লেগে যাবে। তার জন্য অনেকটা ধৈর্য ধরতে হবে। কেন্দ্রের পূর্ণমন্ত্রিত্ব খারাপ জিনিস বলছি না, হতেই হবে এবং এরপরে হবেও। কিন্তু আগে রাজ্যের যে সমস্যা, যে রাজ্যের মানুষের ভোটে আমরা জনপ্রতিনিধি পাই এবং সেই জনপ্রতিনিধি কেন্দ্রে যান, তিনি আগে রাজ্যের দিকে নজর দেবেন। এটাই আমাদের পার্টির নিয়ম। দেবজিৎবাবু, স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি অবদান ছিল এই বাঙালিদের। আপনিও একজন বাঙালি, আমিও একজন বাঙালি। কিন্তু বর্তমানে আমরা দেখি কোনো বাঙালি যখন অন্য কোনো স্টেটে যাচ্ছে এবং বাংলা ভাষায় কথা বলছে, তার উপরে কিন্তু অত্যাচার করা হচ্ছে এবং বাংলাদেশি বলে ট্রিট করা হচ্ছে। আপনি একজন বাঙালি হিসাবে এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, বাঙালি একটা ভাষাগত জাতি নয়। বাঙালি ভাষাগত জাতি নয়। বাঙালি একটা 5000 বছরের সংস্কৃতি। কেউ বলেন 3000, কিন্তু আপাতত 5000টা সর্বমান্য, অনেক বেশি মান্য আর কি, গ্রহণযোগ্য। 5000 বছরের সংস্কৃতিতে বাঙালি কী কী পেয়েছে আপনি যদি বিভিন্ন সময় দেখেন, তাহলে ভাদু, পরম, করম, টুসু, কালী পুজো, দুর্গা পুজো, দোল পেয়েছেন। আপনি বিভিন্ন সময়ের লোকগান, ব্রতকথা মেয়েদের, সেগুলো পেয়েছেন। যারা এগুলোকে সম্মান করে না, এই সংস্কৃতিকে যারা মানে না, যারা মনে করে এই সংস্কৃতি ভ্রান্ত সংস্কৃতি, তারা কি আর সংস্কৃতিগতভাবে বাঙালি রইল? যারা নিজেদের নাম বাংলায় রাখতে পারে না, বাংলা ভাষায় রাখতে পারেন না, অসুবিধে হয়, কোনো না কোনো রকম বাধা থাকে, যে ধরনের হোক না কেন, তারা কি বাঙালি? বাংলায় কথা বললেই বাঙালি? আপনি আমাকে বলুন, একটা কাকাতুয়াকে ধরুন, যদি আপনি গুড মর্নিং বলতে শেখান, আর ওরই ভাই আরেকটা কাকাতুয়াকে যদি আপনি শেখান হরে কৃষ্ণ বলতে, তাহলে কি প্রথম কাকাতুয়াটা ব্রিটিশ আর দ্বিতীয় কাকাতুয়াটা বাঙালি হয়ে গেল? কখনোই নয়। তাহলে তো মেসিও স্প্যানিশ নন, স্প্যানিশ ভাষায় কথা বলেন কিন্তু উনি স্প্যানিশ নন। সেই জন্য কিছু বাংলা অব্যয় যারা ব্যবহার করেন, যারা নিজেদের নাম বাংলায় রাখতে পারেন না, তারা বাঙালি নন। তারা বাঙালি হলেও হতে পারেন, বাঙালি নন। ধরুন যারা, এবার আপনারা অনেকেই আপত্তি করবেন, বলবেন না এ তো অনেক দিনের সংস্কৃতি, বঙ্গ আমার জননী আমার, গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলবেন। এই সামনে আবার 21শে ফেব্রুয়ারি, ওপারেও বাঙালি এপারেও বাঙালি। আচ্ছা বলুন তো, এই যে ধুবুলিয়া ক্যাম্প কেন তৈরি হয়েছিল? ওপারের যারা বাঙালি তাদেরকে এপারে পালিয়ে আসতে হয়েছিল ওই 5000 বছরের সংস্কৃতিটাকে রক্ষা করার জন্য। দুর্গাপুজো করতে পারবেন, যদি বলতেন দুর্গাপুজো করবো না, কালী পুজো করবো না, বাংলায় নাম রাখবো না, অন্যরকম নাম রাখবো, শুধু বাংলায় কথাটা বলবো,
তাহলে কিন্তু কোনো অসুবিধা ছিল না, লাইসেন্স পেয়ে যেতেন। বাকি যারা বাঙালি তাদের উপরে অত্যাচার করার, পালিয়ে আসতে হয়েছে। শুধু দুবুলিয়া কেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঢল নেমেছিল 46 থেকে আরম্ভ হয়ে গেছিল। তো এই যে বাঙালিরা পালিয়ে আসতে বাধ্য হলেন, তাদের কি কেউ বাংলা ভাষায় কথা বলতো বলে অত্যাচার করতো? আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে, এটা তো শুধু জনতার কাছে প্রশ্ন, যারা দেখছেন আজকের শো, যে বাংলা ভাষায় কথা বলতেন বলে ফরিদপুর থেকে জানকীনাথ সরকার, আমার ঠাকুরদা, তাকে পালিয়ে আসতে হয়েছিল। তিনি বাংলায় কথা বলতেন বলে তার উপর অত্যাচার হয়েছিল। যশোর, খুলনা, পাবনা, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী সব জায়গা থেকে পালাতে হয়েছিল বাঙালিদের বাংলায় কথা বলার জন্য? মোটেই না। যারা সেই সময় বলেননি যে ও বাংলায় কথা বলে, আমিও বাংলায় কথা বলি, আজকে যারা সেই সময় শুধুমাত্র অধিকারের জন্য, একটা ধর্মীয় প্রবণতাকে চাপিয়ে দেওয়ার জন্য, একটা সাম্প্রদায়িক ভেদভাবকে চওড়া করার জন্য যে জাতি পৃথিবীতে ছিল না, সেই জাতি, পাকিস্তানি জাতি তৈরি হলো শুধু কিছু লোকের গুন্ডামির জন্য। যারা গুন্ডামি করলেন তারাও কিন্তু বাঙালি। সেই গুন্ডামির যারা শুরু করেছিলেন তাদের নামের পেছনেও বাঙালিদের বন্ধু হিসেবে তাদের নাম যোগ হয়ে গেল। তারা বন্ধু হিসেবে বড় বড় জায়গায় পেলেন। এখনই আপনি যদি গুগল করেন তাহলে সেরা বাঙালি হিসেবে একজন বন্ধুকে পাবেন, যিনি তার ডায়েরিতে লিখছেন যে তিনি চ্যাম্পিয়ন ছিলেন ওই ধরনের বাঙালিদের মেরে তাড়ানোর। আমি কোনো নতুন বিতর্কের কথা যাচ্ছি না, কিন্তু ইতিহাসকে এক জায়গায় চোখ বন্ধ করে রেখে একচোখে ইতিহাস পড়ানোর কী মানে আছে? আমি কোনো তারা অত্যাচার করেছেন বা কারা অত্যাচারিত হয়েছে তার জন্য আবার আমাদের পাল্টা একটা অত্যাচার করতে হবে, এটাও আমি মানি না। যারা করেছেন, যুদ্ধ হয়েছে, অত্যাচার হয়েছে, পোগ্রম হয়েছে, একতরফা পালাতে বাধ্য হয়েছে বাঙালি, এলাকা ছাড়তে বাধ্য হয়েছে, পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বাংলা ভেঙে, বঙ্গ ভেঙে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ তৈরি হয়েছে। পূর্ববঙ্গ থেকে যারা এসেছেন পশ্চিমবঙ্গে, তারা এই গ্যারান্টি নিয়ে এসেছেন, হিন্দু হোমল্যান্ডের গ্যারান্টি। এরপরে যারা বিভিন্ন জায়গায় গিয়ে অত্যাচারিত হচ্ছেন বিভিন্ন রাজ্যে, তাদের সম্বন্ধে আমরা পরিষ্কার। আপনি তামিলনাড়ুতে যান, তামিলনাড়ুতে বিজেপির সরকার নেই। তামিলনাড়ুতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটি জেলার এসপি বলেছেন যে আমরা প্রথমে গেছিলাম দুপক্ষের ঝগড়া থামাতে, ভাষা বুঝতে পারছিলাম না। একজনের অনেক কষ্ট করে বোঝা গেল 4-5 জন লোক ঝগড়া করছে একটা বস্তির মতন জায়গায়, তো সেখানে ধরে আনা হলো, সবাই বাংলাতেই নাকি কথা বলছিলেন। মুর্শিদাবাদের আমাদের এখানকার কিছু বাঙালি, তারা পরিযায়ী শ্রমিক এবং অবশ্যই তারা ধর্মে মুসলমান, তারা দেখিয়ে দিয়েছিলেন যে এরাও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু এরা বাঙালি নয়, এরা অনুপ্রবেশকারী বাংলাদেশি। এরাও ধর্মে মুসলিম, কিন্তু এরা বাংলায় কথা বললো, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম। এখান থেকেই শুরু হয়েছিল, সব কিছু এখান থেকেই শুরু হয়েছে। আপনি যখনই বলবেন আমি বড়, তাতে কোনো অন্যায় নেই, আমি বড়। কিন্তু যখন আপনি বলবেন আমি বড় তুমি ছোট, তখনই গোলমাল শুরু হয়। সারা ভারতে ত্রিভাষা নীতি তৈরি হয়েছিল এই সমস্যাকে সমাধান করার জন্য। বাঙালিকে এখনও সারা ভারতবর্ষে সবাই মাথায় করে রাখে। বিভিন্ন জায়গায় আমি আপনাকে বলছি, দিল্লিতে মাছ ব্যবসায়ীরা ভিডিও করে জনে জনে পাঠাচ্ছেন, ভাইরাল করছেন, আমাদের এখানে ওরম কিছু হয়নি, মাছের দোকান বন্ধ হয়নি, কোনো কিছু হয়নি, সব মিথ্যে প্রচার করছে। কারা করছিলেন যে দিল্লিতে বিজেপি সরকার বাঙালিদের মাছের দোকান বন্ধ করে দিচ্ছে? চলুন চিত্তরঞ্জন পার্কের, এক্ষুনি ক্যামেরা নিয়ে চলুন আমার সঙ্গে চিত্তরঞ্জন পার্কে, বা বহু দর্শকের আত্মীয় স্বজন আছেন, বন্ধুবান্ধব আছেন, গোঁড়া বামপন্থী বা গোঁড়া তৃণমূলী বন্ধু আছেন, জিজ্ঞেস করুন না ফোন করে যে কোন মাছের দোকান বন্ধ করে দিয়েছে। কখনোই নয়। এই মিথ্যে প্রচার গোয়েলসীয় কায়দায়, সেটা বন্ধ হওয়া দরকার। মানুষ এটা বুঝতে পারছে। দেবজিৎবাবু, বিজেপির বিরুদ্ধে আর একটা মারাত্মক অভিযোগ আছে। কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার বাংলার টাকা কেন আটকে রেখেছে? টাকা কেন ছাড়ছে না? দেখুন, একটাই নীতি। এই মিথ্যের উত্তর দিতে গেলে আজকে ভোর হয়ে যাবে, আরও অন্তত 2-3টে আপনাদের স্লট করতে হবে। নিয়মটা হচ্ছে হিসেব দাও, টাকা নাও। যদি রাজ্য সরকারেরও কোনো প্রকল্প কোথাও চলে, হিসেব দাও, টাকা নাও। আপনার হাউসেরও যদি কোনো কিছু চলে, কোনো কর্মচারী যদি কোনো কিছু করেন, কর্মী যদি কিছু করেন, বা কোনো ছোটোখাটো যদি বদল হয়, তাহলে কি করেছেন তার বদলে টাকাটা চাইবেন। আপনি ইউসি দেবেন না, ইউটিলাইজেশন সার্টিফিকেট। আপনাকে কি করে টাকা দেবে, কোন আইনে দেবে? আপনি দিতে পারবেন? আপনার কোনো
যেখানে আপনার একটা ভাগ, ধরুন আমি আর আপনি মিলে একটা ভাগিদারিতে জনহিতৈষী কিছু একটা করব। আমি আপনাকে বোঝালাম, দেখুন আমি 30 টাকা দেবো, আপনি 70 টাকা দেবেন, সব মিলিয়ে যে 100 টাকা হবে তাই নিয়ে আমি লোককে টাকাটা দেবো। প্রথমে কি করা হতো, সেটা তো রাজীব গান্ধী বলেছিলেন যে 100 টাকা ছেড়ে দিলে 15 টাকা গিয়ে পৌঁছয়। উনি 1 টাকায় বুঝিয়েছিলেন, 15 পয়সায়। মানে তখন তো দুর্দণ্ড প্রতাপ, মানে গাছ পড়ে গেছিলো, জমি তো একটু কাঁপবেই। সেইরকম সময় কিন্তু চেরিস্ট ফেসের রাজীব গান্ধী এসেছিলেন, ছেলে খেলা নয়। হ্যাঁ, তখনও পর্যন্ত ঠাকুমার মতন নাকোলা নাতনি তখনও আসেননি, জন্মে গেছেন, কিন্তু তখনও মানে বাজারে তখনও তার নামে এত বেশি হয়নি, কারণ তো তার বাবাই বেঁচে আছেন। তখনও পর্যন্ত একমাত্র নেতা আসেননি কংগ্রেসের, অবিসংবাদী নেতা, যিনি কিনা হারার আগে অবধি হেঁটে যান আর হারার পরেই 4-5 মাসের জন্য গায়েব হয়ে যান। আবার যখন ভোট আসে তখন হাতা টাতা গুটিয়ে কিছু বলেন। আমরা অনেকেই মন্দ দুষ্টু লোকেরা বলেন আমাদের বিজেপির নাকি উনি একজন স্টার ক্যাম্পেনার। তো যাই হোক, তো সেই সময় থেকে তো এই একই জিনিস চলছে, তো স্টার ক্যাম্পেনার। যেটা বলার সেটা হচ্ছে, আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে, বলি যে এই যে একটা 25-26, বেশি দূরে যেতে হবে না, যেটা বারবার বলা হয় আমাদের টাকা আটকে দিয়েছে। কবে থেকে টাকা আটকানোর গল্প শুরু হলো? অভিষেকবাবু কবে থেকে বলতে রইলেন সর্বাধিনায়ক এবং মালকিন 2022-23, 2023-24, 2024-25 নন কমপ্লায়েন্স অফ মনরেগা, মানে যেটা 100 দিনের কাজ। এই 100 দিনের টাকা বন্ধ, গ্রামে গ্রামে গিয়ে ওনারা বোঝাতে রইলেন। সেকশন 27 মনরেগা একটা আইন, 100 দিনের গ্যারান্টেড কাজ। কার টাকা দিচ্ছেন? মানুষের টাকা, জনতার টাকা। যাকে 100 দিনের টাকায় মানে কাজের জন্য টাকা দিচ্ছেন বেনিফিশিয়ারি, সেও যখন ইনডাইরেক্ট ট্যাক্স বা ডাইরেক্ট ট্যাক্স দিয়ে কোনো কিছু কিনছেন, তার টাকাটাও গিয়ে আবার সেই ওই কোষাগারে জমা হচ্ছে, ক্যাশ ফ্লো হচ্ছে। এবারে মুশকিলের কথা হচ্ছে যে 22-23, 23-24, 24-25 কোনো কমপ্লায়েন্স হয়নি, একটা টাকার হিসেব দেয়নি এরা। শ্বেতপত্র প্রকাশ করে বলুক, বারে বারে তো পশ্চিমবঙ্গ সরকার বলেছে, কেন্দ্রীয় সরকারও তো বলেছে, তাই নিয়ে আইন আদালত হয়েছে। আদালত বলেছেন একটাই কথা, হিসেব দাও, টাকা নাও। 2 নম্বর, সমগ্র শিক্ষা, লাখ লাখ নয় কোটি কোটি টাকা বিভিন্ন রাজ্য পেয়েছে, পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করে রেখে দিয়েছেন, শূন্য। 1 টাকাও কেন্দ্র থেকে আসেনি। সত্যি তো কেন্দ্র টাকা দেয়নি। তার কারণ হচ্ছে যে পিএমসি মৌ একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে শুধু একজন সই করে আসবেন, করেন। কোথা থেকে টাকা আসবে? এটা তো এনারা বুঝতেই চাইছেন না, বা ইচ্ছে করে বুঝছেন না, কিংবা মানুষকে দরিদ্র করে রাখার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যাতে কিনা মানুষের লেখাপড়া না হয়, ব্যবসা না হয়, মানুষ বাধ্য হয় দিনের শেষে চপ শিল্প ইত্যাদি ভেবে, এবং তারপরে দিনের শেষে দাদা, মানে আমি সর্বাধিনায়ক দাদার কথা বলছি না, আরও তো সব দাদা টাদারা আছে, তাদের হাতে রাত্রির 8টার পরে নিজেদেরকে সমর্পণ করে চুপচাপ বসে থাকতে, এবং সেই সব দাদা টাদা আনার জন্য যেসব এক্সচেকার আসবে, সেই এক্সচেকারের টাকাতে আবার সরকার চালানো, এবং সেখান থেকেও লুট, প্রাতিষ্ঠানিক লুট। আপনি বলুন যে এখান থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক, সেটা মেধা শ্রমিক হতে পারেন, কায়িক শ্রমিক হতে পারেন, তারা দেশের মানে দেশের অন্যান্য রাজ্যে আছেন। কেউ যদি অসুস্থ হয়, তাহলে স্বাস্থ্যসাথী কার্ড তো সেখানে চলবে না। কোনটা চলতো? কেন্দ্রীয় সরকারের যে বিমা, সেই বিমা এরা করতেই দিল না। তার কারণ হচ্ছে যদি তাতে প্রধানমন্ত্রীর নাম হয়ে যায়, আরে কী এলো গেল, লোকটা তো বাঁচত, লোকটা তো বিমার সুবিধাটা পেত। কেউ তো মানে শুধুমাত্র একটা বিমার কার্ড পেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে যাবেন, এতটা বাঙালিকে মূর্খ মনে করছেন কেন? মনে করেন বলেই 500 টাকা ভাতা বাড়িয়ে দিলেই মনে করেন ভোটগুলো কেনা যায়। মানুষ এত বোকা নয়, বাঙালি একটা জিনিস বুঝে গেছে। একটা প্রশ্ন তো আসেই যে লাহার ঢেউ তো আর এবারে দেখা যাচ্ছে না। উত্তরটা দিই, আমার যেটা মনে হয়েছে মানুষের সঙ্গে বিভিন্ন, আমি 89 সাল থেকে 88-89 সাল থেকে আমি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছি, বিভিন্ন জায়গায় দেখার সুবিধা হয়েছে, বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি কাজ করার সুযোগ হয়েছে আমার বিচার পরিবারের মধ্যে থেকে। তাতে আমি দেখেছি, এটা আমার অনুভূতি, এটা আমার অভিজ্ঞতা, যে মানুষ যখন আপনাকে সমর্থন করে হই হই করে, দাদা বা দিদি আপনি কি সুন্দর, আপনাকে সমর্থন করছি, তার মানে মানুষ আপনার সঙ্গে আছে।
মানুষ যখন রেগে যায়, আপনার সঙ্গে তর্ক করে, দাদা এটা কীরকম হলো, এটা কিন্তু আপনি ঠিক করলেন, একদম এটা ঠিক হয়নি, এটা আপনার কাছ থেকে আশা করিনি দাদা, এই আপনি কি করলেন, তার মানে ওই লোকটি তখনও মনে করছে যে ইনি কিন্তু পর নন, আমি যে বলছি উনি নেবেন এবং উনি শুধরে যাবেন। কিন্তু মানুষ যখন, মাছের কথাতেই বলি, বাঙালির মাছ বাজারের মরা বাটা মাছের মতন স্থির চোখে আপনার দিকে তাকিয়ে আছে, ভালো মন্দ কোনো কিছুতেই রিয়াকশান আসছে না, যেখানে কিনা কোনো নাকি ঢেউ নেই, শান্ত, তার মানে মানুষ অপেক্ষা করছে ওই দিনটার জন্য। সামনে ইভিএম, তাতে পদ্ম ফুলের বোতাম টিপবেন এবং নতুন সরকার, জনতার সরকার তৈরি হবে। সিঙ্গুরে কি আদৌ শিল্প হবে? অবশ্যই হবে, সর্ষে শিল্প হবে না। প্রধানমন্ত্রী তো কিছু বললেন না। কি বলতেন? প্রধানমন্ত্রী তো বলেছেন ওখানে একটা লজিস্টিক হাব বানাবেন। লজিস্টিক হাব মানে দেখুন, শিল্প কল্পনাটা আমাদের কাছে দু রকমের। এক হচ্ছে, দুটোরই মানেই শিল্প। এক হচ্ছে যিনি তুলিতে আঁচড় কাটেন তিনিও শিল্পী, সেই শিল্প যিনি কোটি কোটি টাকায় কেনেন তিনি শিল্পপতি, সেটা সারদার টাকা হলেও। মানুষের সঙ্গে প্রতারণা করাটাও একটা শিল্প, যিনি তুলিতে আঁচড় কাটছেন সেটাও একটা শিল্প। দুজনেই শিল্পী, শুধু উনি শিল্পপতি, তার কারণ এই মানে এই ব্যাপারটা উনি দেখেন। তো এরম শিল্প এবং শিল্পপতিতে পশ্চিমবঙ্গ গত 50 বছরের কাছাকাছি সময় ধরে ভেসে বেড়াচ্ছে। ফল হচ্ছে বোরোলিন কোম্পানিও চলে গেছে, আমি কোনো ব্র্যান্ডের নাম বলতে চাই না, এরকম প্রায় 6,688টা কোম্পানি পালিয়ে গেছে। বিভিন্ন সময় বামেরা আন্দোলন করতেন মাছের পিস লেবারদের 10 গ্রাম কেন কম হবে তাই নিয়ে, বোতামে কেন, মানে ইউনিফর্মের বোতামে কেন জং আছে তাই নিয়ে। সিটু পরিচালিত বিভিন্ন ইউনিয়ন এরম করে করে মোটামুটি সব লাটে তুলে দিল। যেটা এশিয়ার শেফিল্ড বলা হতো হাওড়াকে, দাসনগর এলাকা, বিস্তীর্ণ এলাকা, সেটা পুরো বন্ধ হয়ে গেল। আমতলা, বাড়িপুর এলাকার, সেখানে ছুরি কাঁচি তৈরি হতো, বন্ধ হয়ে গেল। উত্তরবঙ্গের চা বাগান বন্ধ হয়ে গেল। দুর্গাপুরের শিল্পনগরী পুরোপুরি তালা ঝুলে গেল। এইরকম পরিস্থিতিতে সব শিল্পীরা এলেন, এই আমার কাছে টাকা রাখো, রাখলেই 3 বছরে 33 গুণ। তা এই সব শিল্পীদের তাড়নায় বা প্রতারণায় সবাই টাকা রাখলেন, তাই দিয়ে ওই আঁচড় কাটা ক্যানভাসের উপরে আঁচড় কাটা শিল্পীর ছবি বিক্রি হতে রইল। তাতে ওই শিল্পীরাও করে কমে খাবার জায়গা পেলেন, তাদেরকে পুলিশ টুলিশ ধরতো না, এনারাও সাপোর্ট পেতেন, চলতো এরম শিল্প। লজিস্টিক, সেই জন্য বাঙালির কাছে লজিস্টিক হাব জিনিসটা কি বোঝা যাচ্ছে না। লজিস্টিক হাব একটা বিস্তীর্ণ জিনিস, যে জিনিসটার মধ্যে শুধুমাত্র একটা রাস্তা নয়। লজিস্টিক মানে আমরা বুঝি একটা রাস্তাঘাট বোধহয় তৈরি করে দেবেন, না, সেখানে একের পর এক গোডাউন তৈরি হবে। সেই গোডাউনে জলপথ, স্থলপথ এবং বিমানপথ 3 জায়গা থেকে জিনিসপত্র যাতায়াত করবে। প্যান এশিয়ান যে হাইওয়ে হচ্ছে, ট্রান্স এশিয়ান হাইওয়ে, যেটা কিনা শুরু হবে উজবেকিস্তান থেকে, শেষ হবে গিয়ে সিঙ্গাপুরে, তার যদি কেউ দেখেন তাহলে খুব তার কাছাকাছি বা তার ওপর দিয়েই, মানে তার সেই রাস্তাটা সিঙ্গুরের ওপর দিয়ে গিয়েছে বা ওই এলাকার ওপর দিয়ে গিয়েছে। ন্যাচারালি শিল্প সেখানে বাড়বে। এর জন্য আলাদা করে শিলাপতি হওয়ার তো দরকার নেই, শিলাপতি হওয়ার দরকার নেই, এবং এটা আরও বাড়বে। সবথেকে বড় কথা, এখন থেকে ঘোষণা করা বা কখন ঘোষণা হবে এটা বড় কথা নয়, একটা পরিবেশ চাই। আপনি জোর করে তো শিল্প তৈরি করতে পারেন না, শিল্পপতিদের আসতে হবে, তাদের জন্য পরিবেশ চাই, তার জন্য একটা শিল্প বান্ধব সরকার চাই, যে সরকার বিজেপি দেবে। দেবজিৎবাবু, ভেরি রিসেন্ট মমতা ব্যানার্জি এই বাজেটে একটি প্রকল্প ঘোষণা করেছে যুবকদের জন্য, বাংলার যুবসাথী। এই যুবসাথী নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কি? দেখুন, 12-13, 13-14, 14-15 এবং 2026 আপনি বাজেট দেখুন। প্রথম কথা হচ্ছে, এই যেটা বাজেট বলে আমরা শুনছি এই কয়েকদিন আগে হলো, সেটা বাজেট নয়, বাজেটের ভোট অন অ্যাকাউন্ট। মানে হচ্ছে এই বিধানসভা শেষ হয়ে যাচ্ছে, তৃণমূল সরকারের মেয়াদ শেষ হচ্ছে, এই সরকার যখন লেমডাক সরকার হবেন ভোটের সময়, অর্থাৎ খোঁড়া হাঁস বাংলা করলে হবে, মানে পুরো সরকারি ক্ষমতা এখন থাকবে না, তাতে যাতে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন না বন্ধ হয়, যাতে পেনশন না বন্ধ হয়। ডিএ তো দেবেন না বলেই দিয়েছেন, বললেও দেবে না, তাই নিয়ে আবার কচকচ করছে, ছেড়ে দিন, বেতন পেনশনই আপাতত থাকি। 3 নম্বর হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো চালু সেগুলো এত বন্ধ না হয়, রাস্তাঘাটে পিচ পড়ছে, ঠিকাদারদের টাকা যেন না বন্ধ হয়,
তাই জন্য একটা ভোট অন অ্যাকাউন্টে টাকাটাকে পাস করানো হয়, নতুন কোনো প্রকল্প আনা যায় না। এটা কত বড় প্রতারণা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, যে ভোট অন অ্যাকাউন্টে উনি প্রকল্প বলে একটা 1500 টাকা জিনিসকে ঘোষণা করছেন, কেউ পাবে না। যারা 500 টাকা বেশি পেয়েছেন তাদেরকেও টাকা ফেরত দিতে হবে। ওই যে সেই হয়েছিল না আমফানের সময়, একটা কাগজ ফর্ম বেরিয়েছিল, ভূভারত এরম ফর্ম কেউ দেখেনি। দেখা গেল যার বাড়ির একটা পেরেকও উড়ে যায়নি আমফানে, তার বাড়িতে তিনি, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, তার নাত জামাই, খুড়শ্বশুরের ভাইরা ভাইয়ের বেয়াই, শুধুমাত্র মঙ্গলা গাই আর ভুলো কুকুর আর মেনি বেড়াল, এদের 3 জনের অ্যাকাউন্ট ছিল না বলে ব্যাংকে এরা টাকাটা পায়নি, বাকি সবাই 20,000 করে পেতে রইলেন। এবং অবশ্যই তারা তৃণমূলের লোকজন। তারপরে যখন ধরপাকড় শুরু হলো, প্রচণ্ড এই নিয়ে চেঁচামেচি শুরু হলো, বিরোধীরাও চিৎকার করতে রইলো, তখন একটা ফর্ম বেরোলো, মাননীয় বিডিও সাহেব বা বিডিও সাহেবা ভুল করে আমার অ্যাকাউন্টে এত টাকা ঢুকে গেছে। সবারই 20,000 টাকাই ঢুকেছে, বেশি নয় কম নয়, হ্যাঁ, কারো 19,999 ঢোকেনি, কারো 20,001ও ঢোকেনি। তো সবারই আমি এটা ফেরত দিতে চাই। কজন ফেরত দিয়েছেন কজন ফেরত দেননি পরের কথা, কিন্তু এই হয়েছে ঘটনা। তো ঠিক একই রকমভাবে প্রত্যেকটা সময় এই প্রতারণার শিকার হচ্ছে। তার মানে এই 1500 টাকার শুধু ফর্ম ভরা হবে দেবে না। আপনি 2012-তে দেখুন, একই জিনিস যুবশ্রী বলে ঘোষণা করা হয়েছিল, ঠিক 1500 টাকা। 2013-14-তে একই জিনিস যুবসাথী, তারপরে বন্ধ, আবার নতুন করে এখন বোধহয় কি যুব পথসাথী না পথ যুবসাথী, যাই হোক একটা কিছু করেছেন, মানে যুবকদের পথে সাথী বানাও। তো কিছু একটা হবে হয়তো, চিন্তা করতে হবে না। একটা কথা বলে দিয়ে যেতে চাই, বিজেপির সরকার এলে ভাতা নয়, চাকরির ব্যবস্থা করা হবে। সরকারি চাকরি সবাই দিতে পারবে না, এটা সম্ভব নয়, কোনো সরকারই দিতে পারবে না গাদা গাদা সরকারি চাকরি। কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হবে যেখানে কিনা মানুষ একটা শিল্পবান্ধব পরিস্থিতি দেখতে পাবেন, সেখানে যে কাজের ব্যবস্থা তৈরি হবে তাতে বহু লোক চাকরি পাবেন। দেবজিৎবাবু, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এবং রিসেন্টলি আমরা দেখলাম 500 টাকা করে বাড়ানোও হয়েছে সেখানে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের বক্তব্য কী? আমরা মনে করি দিনে 50 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের এই মুহূর্তে যদি বাড়ানোটাকে ধরেন, 50 টাকা এই মুহূর্তে যদি আপনি ধরেন 1,500 টাকা করে, যেটা সম্ভব নয়, আমি ধরে নিচ্ছি, তাও 50 টাকা পার ডেতে যে কোনো তৃণমূলের লোককে বলুন সংসার চালাতে। আমরা তো মনে করি এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 100 টাকা কম করে করা উচিত, বলার মতন। 100 টাকাটা একটা একক, 50 টাকা নয়। কিন্তু এরা মনে করে যে এই করে কিছু লোককে বোকা বানাবে, এই করলে মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে মেয়েরা আর কথা বলবেন না। শাহজাহানের ডেরায় পিঠে বানানোর জন্য শাঁখা সিঁদুর দেখে দেখে যাদেরকে নিয়ে যাওয়া হতো, ভালো লাগলে আবার 2-3 দিন রেখে যাওয়া হতো, বিজেপি অভিযোগ করেনি। ওখানকার ওই গ্রামের মেয়েরা আপনাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন, তারপরে আমরা তাই নিয়ে আন্দোলনে যাই জানতে পারি। তার আগে আমরা জানতামও না, খুব বেশি এই নিয়ে আমাদের আলোচনা ছিল না। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনা হচ্ছে দামাচাপা দেওয়ার জন্য ওনারা ভাবছেন। মানুষ এত বোকা নয়। আমরা মনে করি আমরা ক্ষমতা আসার পরের সপ্তাহ থেকেই আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব। আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার, কম করে 100 টাকা পার ডে, মানে মাসে 3,000 টাকা আমরা দেবই। তার নামও দিয়ে দিয়েছি লক্ষ্মী দেবীর মা, বাঙালি কনসেপ্টে অন্নপূর্ণা, দুর্গার অপর নাম। মেয়ে পাবে 1,500, মা পাবে 3,000, আমরা 3,000 টাকা করে দেবো। এবং তারপরেও এটাকে বাড়াতে হবে। এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রোড়পতি বা লাখপতি দিদি যে বাজেটে যে পাস করেছেন নির্মলা সীতারামনজি, যিনি কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তাই তিনি যেটা বাজেট করেছেন সেই রকমভাবে লাখপতি দিদি আমরা এই বাংলাতে সবথেকে বেশি আনার চেষ্টা করব। সেটা কোনো বেআইনি পথে নয়, আইনি পথে কলার তুলে লোকেরা রোজগার করতে পারবেন, এভাবে নয়। সিমেন্ট, বালি, কয়লা, গরু এইসব পাচার করতে হবে না, কোনো রকম ড্রাগ পেডলিংয়ের কাজ করতে হবে না। ভালোভাবে সুস্থভাবে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে লোকে বড়লোক হয়, সুস্থভাবে বাঁচে, বড়লোক হওয়াটা বড় কথা নয়, সুস্থভাবে বাঁচে। রুটি কাপড়ার মকান, অর্থাৎ খাবার, অন্ন, বস্ত্র, বাসস্থানের যেন কোনো অসুবিধে না হয়, সেটা দেখা আমাদের প্রাইমারি কাজ। দেবজিৎবাবু, সামনেই ভোট, অর্থনীতি, শিল্পনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, বিভিন্ন নীতি নিয়ে মানুষ এখন আলোচনা করবে। আপনাদের বিজেপির এই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে আপনাদের বক্তব্য কী? আপনাদের পলিসি কী আছে? উন্নয়ন করতেই হবে। সেই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে না ভোট দিতে বাধা দেওয়ার জন্য। দেখ খুলে তো ত্রিনয়ন রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে, খড়গ হাতে উন্নয়ন, এসব কিছু হবে না। উন্নয়ন মানে হচ্ছে বিকাশ, মানুষকে এগোতে হবে। যে
ভারত আমাদের থেকে কয়েক আলোকবর্ষ এগিয়ে যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ পেছনে পড়ে থাকছে, এটা চলবে না। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের ছেলে, পশ্চিমবঙ্গের মেয়ে, পশ্চিমবঙ্গের জামাই, পশ্চিমবঙ্গের বৌমা এখানেই চাকরি করবেন। এখান থেকে ব্রেন ড্রেন কিংবা মাসেল ড্রেন কোনোটাই আমরা হতে দেবো না। এখানের রাজ্যে যারা আছেন হিন্দু মুসলমান নির্বিশেষে তারা কাজ পাবেন। দেবজিৎবাবু, যেমন অর্থনীতির কথা বললাম, দুর্নীতির কথায় আসি এবার। দুর্নীতি নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কী? আপনাদের সর্বোচ্চ পদক্ষেপ কী, যেখানে আমরা দেখব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো ডাকবে, 8 ঘন্টা 10 ঘন্টা ভেতরে থাকবে, তারপরে বেরিয়ে এসে আপনাদেরকে তীব্র আক্রমণ করবে? এইটাই কি আপনাদের সর্বোচ্চ পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে? বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করবে বা করুক, এটা কি আপনারা চান? বা কোনো পলিটিক্যাল দল আপনারা কি এটা চান? এটা তো হতে পারে না। যে জিনিসটা যে পশ্চিমবঙ্গের মানুষ যার জন্য বীতশ্রদ্ধ, আপনার কোতোয়ালি থানা কিংবা যে কোনো, আমি কৃষ্ণনগর বা এই নদিয়া, উত্তর নদিয়া, দক্ষিণ দুটি আমাদের যে লোকসভা কেন্দ্র, বা বাকি পশ্চিমবঙ্গ, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, পুরুলিয়া থেকে নদিয়া, সব জায়গায় এর জন্যই তো মানুষ বীতশ্রদ্ধ। ফ্রি হ্যান্ড থাকবে। এবারে যদি কেউ এগোন কেউ পেছন, তার জন্য দায়ভাগী কী হবে? যদি সরাসরি সরকারের এই দপ্তর যদি সরাসরি সুমোটো কোনো মামলা করে যদি অভিষেকবাবুর বিরুদ্ধে লড়ে যেত, তাহলে কথা বলা গেলেও যেতে পারতো। আইনজীবী হিসেবে আমি একটা কথা মনে করি, যে মামলা প্রত্যক্ষ পর্যবেক্ষণে আছেন কোনো না কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জজ সাহেব, যে মামলায় প্রত্যেক 2 দিন অন্তর 3 দিন অন্তর রিপোর্ট দিচ্ছেন ইডি অথবা সিবিআই অথবা অন্য কোনো এজেন্সি, সেক্ষেত্রে সাফল্য কিংবা ব্যর্থতার প্রশ্ন আসে কোথা থেকে? তার মানে কি হাইকোর্টের জজ সাহেবরা ইচ্ছে করে ঢিলে দিচ্ছেন, এই অভিযোগ ঘুরিয়ে করা হচ্ছে? এর সঙ্গে সরকারে কি কান ধরে সরকারকে ডেকে আনবে? কিংবা প্রথমে তো যারা ইডি বা সিবিআই বা এই ধরনের এজেন্সির যারা মাথা, তাদের ডাকবে, তারপরে তাদের উপরে থাকা মন্ত্রীদের ডাকবে। নিশ্চয়ই সেরকম কিছু হয়নি। এখন একটা জিনিস, সেটা হাইড্রা হেডেড একটা চুরি হয়েছে। আগে কি হতো, ধরুন আমি স্ট্র দিয়ে কিছু একটা খেয়েছি, আপনি আমার মুখে গন্ধ পেলেন, আপনি স্ট্রতেও আমার ঠোঁটের দাগ দেখলেন, আপনি আমাকে বললেন এই তুমি তো খেয়েছো। এবারে গেলাস থেকে স্ট্র দিয়ে একজন মুখের মধ্যে ঢোকালো, তার মুখে স্ট্র দিয়ে আরেকজন টেনেছে, তার সেইখান থেকে আবার কিছুটা লোক টেনেছে, তারপরে টেনেছে। এই অদ্ভুত মেধাবী যে অর্থের বিচরণ, যে জিনিস বামের আমলে শুরু হয়েছিল, নাকি ছোট ছোট গাছ ছিল, তারা আবার এই আমলে বড় বড় বটগাছ টটগাছ হলেন। কেউ তো জানতেই পারতো না যদি ইডি আর সিবিআই যদি না ঢুকতো। তারপরেও কত প্রতিবন্ধকতা বলুন তো। মাত্র 12.5 মিনিটের মধ্যে ইডির তল্লাশি শুরু হবার মাত্র 12.5-13 মিনিটের মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী, ডিজি এবং অন্যান্যদের নিয়ে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সবাইকে নিয়ে হুড়ুর করে ঢুকে পড়েন। ফাইল সবুজ রঙের, অবশ্যই ওই সবুজ রঙটা ওরা খুব পছন্দ করেন ওনারা। সবুজ রঙের ফাইল এবং ল্যাপটপ নিয়ে সেখান থেকে ছিনতাই করে নিয়ে চলে যান। এবং তারপরে কি আরও অদ্ভুত, যে গাড়িতে করে ঢুকলেন তাতে হচ্ছে 5টা 5, মানে 5555 গাড়ির নাম্বার প্লেটে, আপনারাই দেখিয়েছেন। আবার যখন বেরিয়ে গেলেন তখন কোন অদ্ভুত ম্যাজিকে, তো পিসি সরকারও পারবেন না, 3টে 5, সামনে একটা 0, মানে গাড়ি বদল, গাড়ির ড্রাইভার বদল, হাতে আইফোন নিয়ে গেলেন, ফিরে এলেন আইফোন নিয়ে ঢুকে পড়লেন, ফিরে এলেন কিন্তু ল্যাপটপ আর ফাইল নিয়ে। এইরকম প্রতিবন্ধকতা যেখানে চলে, এটা খুব বড়সড় নিশ্চয়ই কিছু একটা ছিল, তার জন্য মুখ্যমন্ত্রী নিজে নেমেছিলেন। বাকিরা তো ব্যাংবাজি খেলছিলেন, কে নাকি দেওয়াল থেকে ঝাঁপাচ্ছিলেন, দেওয়ালের উপরে পাশের পুকুরে 2বার ফোন ফেলে দিলেন, মানে ফোন ব্যাংবাজির মতন লাফাতে কীভাবে পুকুরের উপর দিয়ে যাবেন এইসব দেখছিলেন। তো এরকম বহু জায়গায় এরকম হয়েছে, কাকুর গলা মিলছিল না, সেটা কাকের গলা না কোকিলের গলা, সেই নিয়ে কত কিছু হলো। আমাদের কথা স্পষ্ট, আমরা এই তদন্তের গতিবিধিতে খুশি নই। আমরা মনে করি এই তদন্ত খেলা বন্ধ হোক। প্রয়োজন দোষীদের অবিলম্বে সাজা দেওয়া, এবং যারা এর দ্বারা অপকৃত হয়েছেন, যারা উৎপীড়িত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, যাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, যাদের চাকরি পায়নি, যারা এরকম অবস্থায় আছেন, যাদের এলাকা থেকে কয়লা চুরি হয়েছে, যে জাতের এলাকা, মানে আমি বলছি জাতীয় সম্পত্তি, যাদের বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছে সাঁওতাল ইত্যাদিদের, যাদের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যারা মাফিয়া, তাদের যারা মাথা, সে রাস্তা যে রোমেতেই পৌঁছক বা যে পর্ণকুটিরের কাছে গিয়ে পৌঁছক না কেন আদিগঙ্গার, টেনে আনতেই হবে, সাজা দিতে হবে।
শুধু মানুষ জানলে হবে না, মানুষ অনেক কিছুই জানে, কিন্তু মানুষরা তো আর জজ সাহেব নন। জজ সাহেবদের কাছে তথ্য প্রমাণ সহ এটাকে আনতে হবে। যদি না আনতে পারা যায় তাহলে সে ব্যর্থতা এজেন্সিকেই নিতে হবে। আমরা চাই কাঁটা বেছে আর ছোট মাছ খাবো না, বড় বড় রুই কাতলা আসুক, এই সমস্যা বন্ধ হোক। দেবজিৎবাবু, একদম শেষ প্রশ্ন, আপনারা কি দেশের মানুষকে লাইনে দাঁড় করাতে খুব পছন্দ করেন? আমরা দেখলাম নোটবন্দি করলেন, সবাই লাইনে দাঁড়ালো, তারপরে আধার, সবাই লাইনে দাঁড়ালো, তারপরে দেখলাম লিঙ্ক করতে হবে গ্যাসের সাথে, প্যান কার্ডের সাথে, লাইনে দাঁড় করালেন, এখন আবার এসআইআর লাইন চলছে, তাহলে কি শুধু লাইনেই দাঁড়াবে মানুষ? দেখুন, আমরা চাই এমন একটা দেশ তৈরি হোক, দেশের মানুষের অর্থনৈতিক ক্ষমতা এরকম হোক যে রোজ তাদের মধ্যে বহু অংশ তাদের প্রয়োজনে প্লেনে করে ট্রাভেল যেন করতে পারেন। যদি তাদের লাইনে দাঁড়াতে হয় সিকিউরিটি চেকিংয়ের সময়, তাহলে কি আপনি বলবেন যে সিকিউরিটি চেকিং তুলে দিন, লাইনে কেন দাঁড়াচ্ছেন? লাইনে দাঁড় করানো পছন্দ করেন? যে সুস্থতা, যে নিরাপত্তা, মুশকিল হচ্ছে এখানকার মানুষ চাইবেন হচ্ছে ইউরোপিয়ান মডেলের ভালো জিনিস, চাইবেন জাপানিদের মতো নিয়মানুবর্তিতা, চাইবেন ওই যে দূর প্রাচ্যের মতন খাবার দাবারের ব্যবস্থা ইত্যাদি, হসপিটালিটি, আর কষ্টটা করবেন না কখনোই, এটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। দেখুন, কোনো কিছু তো ফ্রিতে পাওয়া যায় না, এগুলো করতে হচ্ছে কেন? 70 বছর ধরে একটি মাত্র দল, বড় অংশ, 70 বছর এটা বড় অংশ, বাকি তো মাইক্রোস্কোপিক মাইনরিটি, 3-4 বছর 5 বছর খুব বেশি হলে। এই 70 বছর ধরে একটা দল, একটা বলা ভালো একটা পরিবার এই দেশটাকে চালিয়েছে। বিভিন্ন জায়গায় তারা যেখান থেকে জিতেছেন, একদম নাম করে বলছি রায়বেরেলি। বিজেপি আসার আগে রায়বেরেলির অবস্থা কী ছিল? 70 বছর ধরে কী পরিস্থিতি ছিল? বাস চলতো দিনে 4টে, রাস্তাঘাট ছিল না, ধুলো উঠতো, শুধুমাত্র গিয়ে ফটোশ্যুট করে নেতা নেত্রীরা চলে আসতেন, একজন বড় নেত্রীর সঙ্গে যেতেন, এই তো ছিল। সেইখান থেকে আজকে অনন্য সাধারণ একটা ব্যবস্থা তৈরি হয়েছে। এই জায়গাটাকে আনতে গেলে সম্পদের দরকার। সম্পদ তো শুধুমাত্র মাগুর মাছের ব্যবসা করতে করতে মুড়ির টিন পাঠিয়ে দিলেই হবে না, সম্পদ তো উৎপাদন করতে হবে এবং সেটা জাতীয় সম্পদ হতে হবে। জাতীয় সম্পদকে ডিস্ট্রিবিউশন করতে গেলে পাশের বাড়ি থেকে, আপনার বাড়িতে যদি 1 কেজি চাল আপনি যদি এনে রাখেন, পাশের বাড়ির লোক রোজ যদি এসে কিছুটা করে চাল নিয়ে চলে যায়, তাহলে আপনার বাড়ির লোক তো খেতে পাবে না। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা যখন এখানে এসে ঢুকে পড়ছে, আমি উদ্বাস্তু হিন্দুদের কথা বলছি না, আমি পার্টিকুলারলি মুসলিম অনুপ্রবেশকারীদের কথা বলছি, যারা বাংলাদেশ থেকে, তারা তাদের ধর্মভিত্তিক বা সম্প্রদায় ভিত্তিক একটা দেশকে তৈরি করার পরেও, মনে রাখতে হবে পাকিস্তান ভেঙে যখন বাংলাদেশ তৈরি হয়, সেই সময় ধর্মভিত্তিক চেতনা কিন্তু তাদের কোনো পরিবর্তন হয়নি। ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ থেকে যারা এখানে ঢুকে পড়ছে, যারা ছদ্মবেশে ঢুকছে বা সোজা বেশে ঢুকছে, যারা আমাদের জনতার অঙ্গ হয়ে যাচ্ছে, যারা আমাদের এখানকার জল, জমি, জঙ্গল, খাদ্য বা অস্ত্র, বাসস্থানের উপরে যারা ভাগ বসাচ্ছে, তাদের জন্য আটকানোর দরকার নেই, তাদেরকে আটকাতে হবে না। আপনি এটা কি মানে একদম হরির লুটের বাতাসা? আপনি যাকে তাকে আপনি রাখবেন? এটা কি ধর্মশালা ভারতবর্ষ? ভারত কোনো ধর্মশালা হতে পারে না। শুরু করব র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার প্রথমে দেবজিৎবাবুকে জিজ্ঞাসা করব, দুজন সভাপতির নাম বলছি, কে সব থেকে পছন্দের সভাপতি আপনার? দিলীপ ঘোষ নাকি শ্রমিক ভট্টাচার্য? প্রথমে দিলীপ ঘোষ, তারপরে শ্রমিক ভট্টাচার্য। প্রথমে আমি রাখবো ওনাকে, কেন উনি আগে প্রেসিডেন্ট হয়েছেন, বর্তমান প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, দুজনের যুগলবন্দি। কোথায় থাকতে পছন্দ করেন, গ্রাম নাকি শহর? গ্রামের মানুষের সঙ্গে থাকা কোনো অ্যাডভেঞ্চারের মতন নয়, দুদিন থাকলাম চলে গেলাম এরম নয়। অবশ্যই গ্রামের মানুষের সঙ্গে থাকা, গ্রামের অর্থনীতিকে বোঝা, গ্রামের চরিত্রকে অনুধাবন করে দেশকে এগোতে পারাটা, এটা একটা স্বপ্নের মতন। অবশ্যই পছন্দ করব গ্রাম। রাজনীতিবিদ নাকি আইনজীবী? দেখুন, আমি কোনোদিনও রাজনীতিবিদ নই, আমি একজন প্রান্তিক কর্মী মাত্র একটি রাজনৈতিক সংগঠনের। বিদ হওয়ার ক্ষমতা আমার হয়নি। আইনজীবী হিসেবে যেটুকু সম্মান, যেটুকু ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি, সেটা আমার কাছে আশীর্বাদ তুল্য। আমি আইনজীবী বটে। জনপ্রতিনিধি নাকি সংগঠন? এ তো ডিম আগে না মুরগি আগের মতন প্রশ্ন। তার কারণ হচ্ছে, জনপ্রতিনিধি হতে গেলে তো সংগঠন দরকার, জনপ্রতিনিধি হয়েও তো সংগঠন করতে হবে। সংগঠন মানে তো রাজনৈতিক সংগঠন নয়, সংগঠন মানে হচ্ছে পারিবারিক সংগঠন, একটা সংগঠন।
সংগঠন, অবশ্যই সংগঠন। দীঘা নাকি পুরী? দেখুন, বাঙালিকে দীপুদায় যারা ভুলিয়ে রাখেন, দীঘা, পুরী, দার্জিলিং, তার থেকেও একটু বেরোতে হবে। সমুদ্র, হিমাচল, ভারত, এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি। একটিমাত্র রাজ্য যেটা ভারতের মতনই সমুদ্র, হিমাচল তকমা পেতে পারে, যার মধ্যে দিয়ে গঙ্গাও প্রবাহিত হচ্ছেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের শুরু থেকে শেষ পুরোটাই আমার জায়গা। আমি প্রথমে অবশ্যই ভারতীয়, তারপরে বাঙালি। সুতরাং আমি তো পুরো পশ্চিমবঙ্গকেই চাইব, মন ছোট করব না, বড়। এতক্ষণ আপনারা দেখলেন টক বাংলা। আমাদের সাথে আজকে ছিলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রী দেবজিৎ সরকার। সামনে আসবে অন্য কোনো ব্যক্তিত্ব বা অন্য কোনো নেতৃত্ব। আপনারা দেখতে থাকুন ডিচি বাংলা। বন্দে মাতরম, ভালো থাকবেন। নমস্কার।